আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দীর্ঘদিন ধরে কোমর ব্যথা এবং এই ব্যথাটি পিঠ কিংবা কোমর থেকে ছড়িয়ে পড়ছে পায়ের দিকে। এ ধরনের জটিলতায় ভোগা ব্যক্তির সংখ্যা আমাদের দেশে নেহাতি কম নয়। তবে এই ব্যথার মূল উৎস কি কারণেই বা হয়ে থাকে এবং কারা আক্রান্তের ঝুঁকিতে, চিকিৎসা পদ্ধতি, সর্বাধুনিক চিকিৎসা কি রয়েছে আমাদের দেশে, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পিএলআইডি অর্থাৎ সায়াটিকা এবং সায়াটিকা আক্রান্ত ব্যক্তিদের জন্য আমাদের আজকের এই আয়োজন। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, সায়াটিকা কিংবা পিএলআইডি খুব প্রচলিত একটি জটিলতা এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা খুব একটা গুরুত্ব দিতে চায় না। তো শুরুতে জানবো যে এটি আসলে কি ধরনের রোগ, কিভাবে বুঝবে একজন ব্যক্তি? আপনাকে ধন্যবাদ। আমাদের শরীরে তো ধরেন 33টা কশেরুকা দ্বারা পুরা মেরুদণ্ড তৈরি, এবং এই যে একটা কশেরুকা, যেটা আমরা আমাদের ভাষায় বলি ভার্টিব্রা, আরেকটার সাথে যে লাগানো থাকে মাঝখানে ইন্টারভেনিং পিরিয়ড, এটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা একটা স্প্রিংয়ের মতো কাজ করে, কুশনের মতো কাজ করে। আমরা যখন বসি, দাঁড়াই, হাঁটি, আমরা রোটেশন করি, এই ডিস্কগুলো আমাদেরকে হেল্প করে। এখন এটা অনেকটাই গাড়ির যেমন শক অ্যাবজারভার, আমাদের এটা শরীরে শক অ্যাবজারভার। আমাদের ঝাঁকি লাগলেও আমরা ব্যথা পাই না। এখন এই যে শক অ্যাবজার্ভিং ওয়ার্ক করে, এর মাঝখানে এক ধরনের জেলির মতো থাকে সেন্ট্রালি, যেটাকে ধরেন আপনার ঠিক এরকম ভাবে কাজ করতে পারবে। এখন এই যে স্প্রিং লাইক ওয়ার্ক থাকবে, কোনো কারণের জন্য দেখা যাবে সাধারণত ঘাড়েও ডিস্ক প্রলাপস হতে পারে, কোমরে বেশি, যেটা আমরা পিএলআইডি, প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অর্থাৎ কিনা কোমরের যে ভার্টিব্রা, যেগুলোকে আমরা লাম্বার ভার্টিব্রা বলি, এই ভার্টিব্রাগুলোর মাঝখানে যদি আমরা মডেলে যাই, একদম নিচের দিকে দুইটা হাড়ের মাঝখানে যে জেলি থাকে, এই জেলিগুলো যদি কোনো কারণের জন্য যদি লিক করে, সেটাকে আমরা বলি ডিস্ক প্রলাপস। এখন এই ডিস্কগুলো অনেকগুলা লেয়ার দ্বারা বেষ্টিত থাকে, প্রোটেক্টেড, অনেক মাল্টিপল লেয়ার দ্বারা থাকবে, যাতে এটা অল্প আঘাতে এটা ডিস্কটাকে প্রলাপস হবে না। এখন আমরা যখন কাজ করি, তখন এর মধ্যে পজিশন অনুযায়ী এর মধ্যে প্রেসার কমে বাড়ে, কিন্তু সবসময় ফেটে যায় না। মানে আমরা একটা বল আস্তে করে লাথি মারলেও ওখানে একটা প্রেসার পড়ে, অনেক জোরে লাথি মারলে অনেক বড় প্রেসার পড়বে, কিন্তু সবসময় কিন্তু ফেটে যায় না। কিন্তু অনেক সময় অনেক জোরে যদি হয় এবং এটা যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু ফেটে যায়। একদম এই ডিস্কগুলো ঠিক সেরকম, যে একটা লেভেল পর্যন্ত সে লোড নিতে পারবে, তার চেয়ে বেশি হলে সে লোড নিতে পারে, সে লিক করে যাবে। এখন আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে ধরেন আমাদের ডিস্ক আমাদেরকে হেল্প করতেছে দাঁড়ানো, বসা, হাঁটা, মুভমেন্ট, সমস্ত কিছুতেই একটা সার্টেন লিমিট পর্যন্ত সে লোড নিতে পারবে। এখন ধরেন আমি যে কাজ করতেছি, স্বাভাবিক কাজ, অসুবিধা নেই, হঠাৎ করে অনেক ওজনের একটা কাজ আমি করতে গেলাম, বাঁক হয়ে নয় কিছু করতে গেলাম, তাহলে কিন্তু তার এই ভয় থাকে। যারা নিচে বসে কাজ করে তাদের এরকম একটা প্রবণতা, যেমন আমরা ঘর যখন পরিষ্কার করি, নীল ডাউন পজিশন, এটা হলো একটা খারাপ। যাদের ওয়েট অনেক বেশি থাকে, যারা লং টাইম একই অবস্থায় দাঁড়ানো, একই অবস্থায় বসা, তাদের কিন্তু পিছনে মেরুদণ্ডের এই মাসেলগুলো দুর্বল হয়ে যায়। তাতে হবে কি, যে প্রোটেকশন দিয়ে যে আমার মেরুদণ্ডের নিচের পোর্শন ও সামনের দিকে একটু বাঁকা থাকে, এটাকে যদি ধরে রাখবে, এই দুর্বল যদি হয়ে যাবে, তখন কিন্তু এই ডিস্কগুলো আপনাকে লিক করতে পারে। মানে এই যে সমস্যাগুলো হচ্ছে স্যার, এটা কি যে কারো হতে পারে নাকি আপনাদের ঝুঁকিতে বেশি? যে কারো হতে পারে, মানে সেটা যে কোনো বয়সী ব্যক্তির, বয়োজ্যেষ্ঠ, সাধারণত দেখা যায় যে 14-15 বছরের আগে ডিস্ক প্রলাপস হয় না ইউজুয়ালি, যদি কোনো বড় ধরনের কোনো আঘাত না থাকে। তবে বলে যে বইয়ের ভাষা, যে কোনো না কোনো প্যাথোলজি যদি না থাকে, অর্থাৎ কিনা কিছুটা হইলো ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ বলতে যে এই ডিস্ক একটু অসুস্থ ডিস্ক যদি না হয় এবং বয়সজনিত পরিবর্তন না হলে সাধারণত ডিস্ক প্রলাপস হয় না, এটা হলো বইয়ের কথা। কিন্তু যদি আঘাত অনেক জোরে হয়, এই যে যেটাকে প্রোটেকশন দিয়ে রাখছে, এই লেয়ারগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার এই ডিস্ক লিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই কারণের জন্য একটা লেভেল পর্যন্ত আপনি ধরেন আপনি ফরওয়ার্ড বেন্ডিং হবেন, সামনে ঝুঁকে কাজ করবেন, একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন অভ্যস্ত থাকেন, সাধারণত ডিস্ক প্রলাপস হবে না। কিন্তু হঠাৎ করে যদি কেউ কিছু করতে যায়, এবং যেমন দেখা যায় যে আমাদের ঘরে মহিলাদের বেশি হয় ডিস্ক প্রলাপস, তাদের কি হয়, ঘরের মধ্যে হঠাৎ করে সে ঘর সাজাবে বন্ধের দিনে, ওজনের জিনিস টানতেছে,
আপনার ধরেন সোফাটাকে সেটিং করতেছে, একটা বড় জিনিস নিয়ে গেল, দেখবেন যে আপনার তার ডিস্ক প্রলাপস হতে পারে। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে ঘরে আপনার ধরেন একটা এক বালতি জিনিস নিয়ে গেল, ওজনের মধ্যে কিছু চাল ডাল প্রত্যন্ত এরকম এলাকায় আমাদের কোনো প্রত্যেকটা weight মায়ের lift লাইফ করে, right। স্টাইল এটা। যদি ওয়েট লিফট করতে যায়, হ্যাঁ। সাধারণত ওয়েট লিফট করতে গেলেই বেশি এরকম হয়, এবং সবসময় যেনারা করেন তাদের হবে না, কিন্তু যিনি করেন না বাট আজকে হঠাৎ করে করতে গেলেন তাদের হবে। এছাড়া কিছু কারণ থাকে, যেমন অনেক কনস্টিপেশন যদি থাকে তাদের একটা চান্স থাকে, প্রস্রাবে ধরেন তার প্রস্রাবের সমস্যা, যে স্ট্রেস যে তার প্রোস্টেটিক ধরে প্রোস্টেটের কোনো প্রবলেম হয়েছে, তাদের স্ট্রিকচার ইউরেথ্রা, যাদের আপনার হলো কাশি থাকে, কাশি বিশেষ করে যেমন শ্বাসকষ্ট, অনেক কাশি এবং কাশতে 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 স্ট্রেস পড়ে, হাঁপানি থাকে, তাদের কিন্তু আপনার ডিস্ক হওয়ার প্রলাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের দেশে দেখা যায়, শুধু আমাদের দেশ না সারা বিশ্বে, যে ইয়াং অ্যাডাল্ট যেনারা, ইয়াংদের কিন্তু আপনার ডিস্ক প্রলাপস বেশি। আচ্ছা। ইয়াংদের কারণ হলো ওই সময় ডিস্কগুলো অনেক অ্যাক্টিভ থাকে, জেলি লাইক থাকে, এবং তাদের কিন্তু ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা এবং বেশি। তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বসে বা কুজো হয়ে ভারী কোনো বস্তু তুলতে যাচ্ছে, এখান থেকে হয়তো বা সূত্রপাত। স্যার একটু জানতে চাই যে কখন আসলে সুনির্দিষ্টকরণ করা প্রয়োজন এবং কিভাবে সুনির্দিষ্টকরণ করেন? একটা হলো যে যখন ডিস্ক প্রলাপস যদি হয়, প্রাথমিক অবস্থায় ব্যথা, কোমরে অনেক ব্যথা থাকে, শুধু কোমরে থাকবে, যখন সেন্ট্রালি থাকবে, সে কোনো পায়ের নার্ভের মধ্যে টাচ করবে না, তখন দেখা যাবে তাদের হলো যে আপনার হলো ব্যথাটা শুধু কোমরে। কিন্তু যদি দেখা যায় যে এটা কোমর থেকে কোনো পায়ের দিকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা নার্ভের মধ্যে চাপ আছে। নার্ভে যখন চাপ হবে, কোমরে ব্যথা, একদম শুটিং পেইন, পাটা মনে একদম ছিঁড়ে যাচ্ছে, রোগী একদিকে বাঁকা হয়ে যাবে, পাগলের মতো করবে, পাগল হয়ে যায়, এত ব্যথা, সাংঘাতিক ব্যথার ব্যথা, সাথে সাথে তীব্র জ্বালাপোড়া, অস্বস্তি ভাব, নামনেস, আমরা বলি টিংলিং নামনেস। ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে হয়তো একটা দুইটা আঙ্গুল তার অবশ হয়ে যাচ্ছে, পায়ের আঙ্গুলটার উঠে না অথবা নামে না, এবং অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল হারিয়ে ফেলে। এটা হলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস, আমরা যেটা বলি কোয়ার্ডাইকোনা সিনড্রোম। এবং এই রকম হওয়ার আগেই তো অবশ্যই ডাক্তারকে দেখাতে হয়, এবং এটারও ধরেন একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, ধরেন কিছু ব্যায়াম, কিছু থেরাপি, কিছু মেডিকেশন, কিছু লাইফস্টাইল মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। যে ধরেন আমি লং টাইম যদি আমাকে বসে থাকতে হয়, যেমন লং টাইমে আমি ড্রাইভ করবো, লং টাইমে বসে থাকবো, তাহলে আমি পিছনে একটা কুশন দিয়ে আমি একটা সাপোর্ট দিব, বসাটা হবে আমার একদম আর্মি কায়দা, আমি একদম শরীরটা ছেড়ে দিলাম, বাঁকা তেরা হয়ে বসলাম, এরকম না। যেমন ইদানিংকালে দেখা যায় ইয়াং ছেলে মেয়েদের তারও ডিস্ক প্রলাপস। কারণ কি, যারা স্টুডেন্ট পড়াশোনা করে তারা চেয়ার টেবিলে বসে না, দেখা গেলো হাফ নিচে ফ্লোরে, হাফ সোফাতে অথবা খাটের মধ্যে হেলান দিয়ে করতে, এই যে অ্যাবনর্মাল পোস্টার, এটা কিন্তু একটা কারণ। শোবার ক্ষেত্রে যেমন দেখা যায় যে আমরা বেড যারা অনেক যারা একদম সফট, বেশি ফোম ব্যবহার করে, তাদের জন্য কিন্তু মেরুদণ্ড এই ডিস্ক প্রলাপসের সম্ভাবনা বেশি, এটা ভালো না। মানে কিভাবে ঘুমাবে, কোন পোস্টারে ঘুমাবে সেটাও ইম্পর্টেন্ট। কারণ আপনার বিছানাটা খুব ইম্পর্টেন্ট। বিছানাটা ধরেন খুব শক্তও না, খুব নরম না, কিন্তু বিছানাটা সমান হইতে হবে। সমান যদি থাকে, আমরা যেটা বলি ফার্ম বিছানা, এটা খুব স্বাস্থ্যকর। কারণ কি, যে আমরা বলছি মেরুদণ্ডটা তো বাঁকাতে না, তা আপনি ধরেন যদি ফার্ম বিছানা হয়, তাহলে আপনি ধরেন ওই বাঁকাতে থাকবেন, কিন্তু একদিকে যদি বেশি আপনার ডুবে যান, মানে ঢালু হয়ে গেল, তাহলে কিন্তু ব্যালেন্স হলো না, তখন এই মেরুদণ্ড টুইস্টিং অথবা রোটেশনের জন্য আপনার ডিস্ক হলো প্রলাপস হয়ে যেতে পারে। যে কারণের জন্য যে আপনার ডিস্ক ভালো রাখার জন্য বা ডিস্ক প্রলাপস যদি না হয়, ধরেন বসা, শোয়া, এবং আমরা বিছানা থেকে যখন উঠবো, আমরা একদম এরকম সরাসরি কখন উঠবো না, যেমন একটা বাম বা ডান দিকে কাত হয়ে যদি আমরা শুয়ে তাহলে আপনার ধরেন এই ডিস্কগুলা নর্মাল যে প্রেশার, এটা মেনটেন হবে। কিন্তু যদি দেখা যায় যে আমি হঠাৎ করে একদম লাফ দিয়ে উঠে পড়লাম, হঠাৎ করে বাঁকা তেরা হয়ে উঠলাম, তাহলে একদিকে আপনি ডিস্কের প্রেশার বেড়ে যাবে, আর একদিকে ডিস্কের প্রেশার যখন বাড়বে, তার যে প্রোটেকশন, যে লেয়ারগুলো, এগুলো ড্যামেজ হবে। যে কারণের জন্য যে এই হেলদি ডিস্ক রাখার জন্য কতগুলো টিপস আছে জীবনযাপন পদ্ধতিতে এই যে পরিবর্তন করার পরামর্শ, স্যার আমরা এই প্রত্যেকটি বিষয় জানবো এবং জানবো চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি। তবে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে।
আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে কারা আক্রান্তের ঝুঁকিতে এবং কি কি কারণে একজন ব্যক্তির পিএলআইডি অর্থাৎ সয়াটিকা আক্রান্তের ঝুঁকি রয়েছে বা কেন হয়। একটু জানতে চাই যে যখন এই ধরনের সমস্যাগুলো হয়, আপনাদের শরণাপন্ন তো হচ্ছে বিভিন্ন রোগীরা, আপনারা সুনির্দিষ্ট করেন কি করে এবং সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? ধন্যবাদ। প্রাথমিক অবস্থায় যে আমাদের পেশেন্টকে আমরা এক্সামিনেশন করি, হিস্ট্রি, তার একটা হিস্ট্রি থাকে যে হঠাৎ করে সেটা ওজনের জিনিস নিতে গেলো, ভারী জিনিস তুলতে গেলো, বাঁকা হয়ে বসে কাজ করতে গেছে, তখন আমরা বুঝতে পারি এটা ডিস্ক প্রলাপস। এই ডিস্ক প্রলাপসের জন্য আমরা ডায়াগনোসিসের জন্য প্রাথমিক অবস্থা আমরা একটা এক্স রে করি। এক্স রেতে অনেক সময় দেখা যায় নর্মাল, শুধু একটা জিনিস থাকে যে যেমন কোমরের কাছে যেমন আমরা লর্ডোসিসটা লস হয়ে যায়, সোজা হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়। এটা অনেক সময় দেখলে আমরা বুঝতে পারি যে ওখানে লিশন আছে। প্লাস হচ্ছে তার রোগের যদি শুধু কোমরে থাকে আমরা বলি লাম্বাগো, যখন পায়ের দিকে যায় সেটাকে আমরা সায়াটিকা। এবং এটা একটা লেভেল আছে যে কোমর থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত যদি যায় তাহলে একটা লেভেল, আঙ্গুল পর্যন্ত যদি যায় তাহলে আরেকটা লেভেল। তাহলে আমরা ক্লিনিকে এটা বুঝবো। ফাইনাল কনফার্মেশন করে আমরা এমআরআই করি। এমআরআই করে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে ডিস্কটা বের হলো এবং কোন জায়গায় আছে, সে কি মাঝখানে আছে না সাইডে আছে না দুই দিকে আছে, তার চাপটা কোন জায়গায় বেশি, কর্ড লেভেল তখন কর্তা থাকে না নিচের দিকে, ডুরাল শীতের সেন্ট্রাল প্রেশার নাকি রুট লেভেলের প্রেশার, এগুলো থেকে আমরা শনাক্ত করি। এখন হচ্ছে আমি চিকিৎসা যেটা বলছেন, চিকিৎসার মজার জিনিস হলো যে শতকরা 80, 85, 90 ক্ষেত্র বিশেষে কোনো সার্জারি লাগে না। আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এবং এই 5-10% সার্জারি লাগবে যখন কোনোভাবেই ব্যথা যাচ্ছে না, রুটের মধ্যে অনেক চাপ, একদম পা গুলো অবশ হয়ে যাচ্ছে এবং অনেক সময় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, আমরা বলি পেরিয়ানা, মানে পায়খানা রাস্তা চতুর্দিক অবশ হয়ে যাবে এবং পায়খানা আনকন্ট্রোল, প্রস্রাব আনকন্ট্রোল, এরকম সিচুয়েশন যখন হবে তখন সেটাকে আমরা বলি কর্ডাইকোনো সিনড্রোম। সেক্ষেত্রে হলো স্ট্রংলি ইন্ডিকেটেড ফর সার্জারি, তখন আপনার ইমিডিয়েটলি আপনাকে সার্জারি করতে হবে। কিন্তু স্যার, সার্জারির প্রতি তো আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটু ভীতি রয়েছে এবং বেশিরভাগ মানুষ মনে করে যে পিএলআইডির ক্ষেত্রে সার্জারি করলে এটি যেহেতু অনেক লম্বা একটি অপারেশন, কখনই তারা সফল হবে না। বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান? আমি একটু বলি, একসময় এই ভয় ছিল, এখন যেমন আমাদের সেন্টার আমরা তখন কাটি না, এন্ডোস্কোপি গেলে আমরা সার্জারি করি। ছোট্ট ছিদ্র মেশিন দিয়ে দেখে আমরা সার্জারি করি, যে কারণে পেশেন্ট আজকে করলাম সকালে করলে বিকালে চলে যেতে পারে। সুতরাং এখন আর সেই সার্জারি নেই। আমরা যদি কাটাকাটি করি, যেমন আমাদের ছোট্ট করে কাটবো, আমরা মেশিন দিয়ে দেখবো, আমরা মাইক্রোস্কোপ দিয়ে ডিস্ক দেখে আমরা বের করে নিয়ে আসবো, লেভেল শনাক্ত করার জন্য আলাদা মেশিন আছে। সুতরাং এখন আর পিএলআইডি সার্জারি ওই ভয় নাই। যদি আপনার স্বয়ংক্রিয় যন্ত্রপাতি থাকে, আপনি যদি সার্জারি জানেন এবং কি পদ্ধতিতে করবেন সেই পদ্ধতি যদি আপনার জানা থাকে এবং ওই পদ্ধতি অবলম্বন করার জন্য যে যন্ত্রপাতি এটা যদি আপনার হাতে থাকে, তাহলে পিএলআইডি সার্জারি ইজ ভেরি সিম্পল। কারণ আমরা ধরেন এই যে সার্জারির প্রতি ভীতগ্রস্ততা এবং এত রোগীরা সার্জারি করছে না এবং পরবর্তীতে যাদের সার্জারি ইন্ডিকেশন থাকে তারা কিন্তু দেখা যায় নর্মাল লাইফস্টাইল লিড করতে পারছে না, শুধুমাত্র এই ভয়ের কারণে যে তারা হাঁটাচলা করতে পারছে না, একদম প্যারালাইসিসের রুমে বসে থাকছে। তো একটু আপনার কাছে জানবো যে আপনার কি এই যে বাংলাদেশ স্পাইন এবং অর্থোপেডিক হাসপাতালে এমন কি কোনো রোগীর অপারেশন হয়েছে যেখানে তারা অপারেশন পরবর্তী সময়ে সফল হয়েছে? আমাদের অনেক আছে। আমরা যে আপনি দেখতেছেন দু একটা পেশেন্ট আমরা দেখাইতে পারি। আমরা যদি একটা পেশেন্ট আমরা দেখি আমরা দেখাবো, দেখেন একটা ভিডিও বা ছবি দেখেন, এই পেশেন্টটার আমরা আগে এক্সরে দ্বারা শুরু করলাম, এরপর আমরা তার কী ছিল সেটা বলবো। এ কিন্তু আর নিচের দিকে L4, L5, L5 বেসন কমন জায়গা, এগুলো তো সাধারণত হলো ডিস্ক প্রলাপস হয়। তো ধরেন এই এক্সরেতে আমরা খুব বেশি কিছু বুঝতে পারি না, শুধু ওই লর্ডোসিসটাকে একটু কম থাকে যেটা বলছিলাম। আমরা কনফার্ম করি, এর পরের স্লাইডে যাব যে আমরা যদি এমআরআই করি, এটা হলো এক্সরেটা আমরা করছি যে সামনে পিছনে গেলে যে যদি ডিস্ক বের হয়ে যায় হাড়ের কোনো ডিসপ্লেসমেন্ট হয় কিনা, আমরা বলি ডাইনামিক ভিউ এক্স। এটা ইম্পর্টেন্ট যে সার্জারি কি সার্জারি করবে। এরপরেরটা যদি আমরা যাব তাহলে আমরা বুঝতে, এখানে দেখেন আপনি এই যে একদম নিচে একদম উপরে আর যেখানে অ্যারো দেওয়া, উপরে দেখেন দুইটা হাড় মাঝখানে ডিস্ক হলো সাদা, আবার একদম নিচেও কিন্তু সাদা, কিন্তু যেখানে অ্যারো দেওয়া ওখানে কিন্তু আপনার যেটা তীর চিহ্ন লাল তীর দেখেন কালো হয়ে গেছে। তার মানে ওখান থেকে এই জেলি লিক করে যে মোটা স্পাইনাল কর্ড চাপ দিয়ে রাখছে। আর পরের যে স্লাইড আমরা গোল করা, এটা কিন্তু ধরেন তার হলো মানে নার্ভ রুটে। এখন যদি আমরা দেখি যে রুগীটাকে আমরা অপারেশন করছি না কেটেই, দেখেন সে কেমনে দাঁড়িয়ে আছে, এটা ভিডিও করলে আপনি দেখেন উনি হাঁটেন কেমনে, তার হাঁটার অবস্থানটা দেখেন,
সে কিভাবে একদমই, হাঁটতেছে, হ্যাঁ মানে স্বাভাবিকভাবে life হাঁটতে lead করতে পারতেছে না। পারছেন না উনি। এটাকে আমরা একটা ছিদ্র করে আমরা অপারেশন করলাম। দেখেন পরের দিনই দেখেন ওনাকে দেন, দেখেন এই ভদ্রমহিলা সে সুন্দর এখন হাঁটতেছেন। সো আপনি দিস ইজ দ্য ডিফারেন্স, যে আপনি যদি অপারেশনের আগে এবং পরে তার এইটুকু হলো তার ডেভেলপমেন্ট, যে সে হাঁটতে পারবে না, অনেক সময় একদমই বেড রিডেন, হ্যাঁ হ্যাঁ, আর ধরেন না পরের দিন থেকে রুগী হাঁটে, ওনার তো ধরেন এখন আর মাত্র একদিনের ব্যবধানে সুস্থ তার তো স্বাভাবিকভাবে হসপিটালে হাঁটতে এখন পারছে। থাকার প্রয়োজন নাই, বা এটা উনি খুবই ইচ্ছা করলে চমৎকার যেতে একটি পারেন। বিষয় কিন্তু। এবং স্যার একটা সময় পর্যন্ত কিন্তু আমাদের দেশে অনেক বড় একটি অপারেশন ছিল, মানে অনেকগুলো কাটাছেঁড়া Right. করে দীর্ঘ সময় ধরে অপারেশন করতে হতো। এখন ধরেন আমরা তো পেশেন্টকে এমনভাবে করি একটু কস্টলি, বিকজ নর্মাল কাটাকাটিতে ধরেন তার যে খরচ, মেশিন টেশিন এগুলো ধরেন অনেক ইনস্ট্রুমেন্ট, এবং এগুলা অনেকগুলো আছে একবারে বেশি ব্যবহার করা যায় না, আচ্ছা। ওই যন্ত্রগুলোর দাম বেশি, খরচ খুব বেশি নেয় না। আমাদের হসপিটালে নর্মাল রেটে একটু আমরা বেশি নিই, এবং পেশেন্টের সুবিধা হলো অন্য জায়গায় যদি 5 দিন 7 দিন থাকতে হয় তার মাত্র 2 দিন থাকতে হচ্ছে। এবং খুব দ্রুত অন্য জায়গায় সময়ের মধ্যে কাটাকাটি, সুস্থ হওয়ার বিষয় কাটাকাটির জন্য যে সমস্ত ধরেন আবার সেলাই করা, তার আবার সেলাই কাটা, এবং এগুলোর জন্য যে সমস্ত মেটেরিয়াল, সুইচার মেটেরিয়াল লাগে সেগুলো তার লাগতেছে না। ব্যথানাশক ওষুধ, তার ওষুধের পরিমাণ তার কম, হসপিটালে থাকা কম, মানে অনেক বেনিফিট হলো আপনার এখন হলো এই এন্ডোস্কোপিক এবং মাইক্রোস্কোপিক সার্জারিতে। সুতরাং পেশেন্টের যে ভয় যেটা কাজ করে, যে না আমার একবার যদি আমার মেরুদণ্ড অপারেশন হয় তার মানে আমি আর জীবনে আর বসতে পারবো না, দাঁড়াইতে পারবো না, এরকম একটা ভয় থাকে। এই ভয়ে এই জায়গা ভয় থেকে এখন অনেকে আর করে নাই। না। তো এবং স্যার আমরা খুব আনন্দের সঙ্গে বলতে চাই যে সফলভাবে সেটি হচ্ছে আমাদের দেশে। আর স্যার এই যে অপারেশনগুলো করছে, অপারেশন পরবর্তী ফলো আপ করাটা কতটুকু জরুরি, বা পরবর্তী সফলতার হারটা কি রকম? সফলতা তো আপনি দেখলেন যে উনি ভালো আছেন, এবং এটাকে ফার্দার যাতে আরো উনি একদম নর্মাল লাইফে আসার জন্য আমরা কিছুদিন যেমন একটু রেস্ট্রিক্ট করি, যেমন 2 মাস অপারেশন, 2-3 মাস খুব ভারী জিনিস তুলবে না, হঠাৎ করে সে বাঁকা হয়ে কিছু করবে না, আর আমরা কতগুলো হালকা ব্যায়াম শিখাই দিই, এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট, নিয়মিত তার করাটা লাইফস্টাইল জরুরি। মডিফিকেশন, যে স্যার উনি এই যে লাইফস্টাইল মডিফিকেশন আমরা ছিলাম বিরতির আগে, এটি জানাটা খুব জরুরি যে জীবনযাপন পদ্ধতিতে কতটুকু একটা হলো যে পরিবর্তন আনা যেমন যেতে আমরা ওভার ওয়েট, যাদের ওয়েট বেশি থাকে তাদের ওয়েট আমরা কমাতে বলি, যারা কখনো হাঁটাহাঁটি করে না তাদেরকে আমরা বলি একটা পার্টিকুলার সময় একটু হাঁটাহাঁটি করা, একটা এক্সারসাইজ, এই মানে মাসেলগুলো শক্ত রাখার জন্য, মেরুদণ্ডটা স্বাভাবিক রাখার জন্য কতগুলো নির্দিষ্ট ব্যায়াম আছে, ওই ব্যায়ামগুলো করা উচিত। প্লাস আপনার যেমন কাজের, যে আপনি লম্বা টাইম বসে থাকবেন, আপনার 5 ঘন্টা বসে থাকতে হবে, অফিসে কাজ করেন 1 ঘন্টা সোয়া ঘন্টা পরে আপনি 5 মিনিটের জন্য ব্রেক নেন, আপনি পজিশনটা যে একটু দাঁড়ালেন, হাঁটলেন, বা আপনি কথা বলতে দিন, দাঁড়াই দিয়ে আপনি কথা বলেন, এটা একটা তার একটা চেঞ্জ। আরেকটা হলো যে আপনি যখন বসবেন চেয়ারের পিছনে একটা কুশন দিয়ে বসেন, যাতে আপনার নর্মাল পোস্টারটা আপনার হলো মেনটেন হয়। লং টাইম আপনি ড্রাইভ করবেন, আপনি একটা কুশন দিলেন, আপনি মানে জাস্ট মেরুদণ্ডটাকে সাপোর্ট দেওয়াটা জরুরি। সাপোর্ট, প্লাস হলো যেমন আপনার খাবার দাবারের স্টাইল, যেটা যেমন আপনার ওয়েটটা যাতে আপনার না বাড়ে ওই ধরনের খাবার আপনি খাবেন, পরিমিত একটা এক্সারসাইজ, এইগুলা করলেই কিন্তু দেখা যাবে যে আপনার মেরুদণ্ড আপনার ভালো থাকে। খুব বেশি বড় ধরনের মানে কি বলা যায় যে পদ্ধতি দিয়ে আপনার অনেক বড় আয়োজন করে আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখার খুব একটা প্রয়োজন হয় না। যেমন আমি বিছানার কথা বলছিলাম, যে বিছানাটা একটু সমান হবে, কিন্তু এটা উঁচু নিচু হবে না, ফোমের দরকার নাই, ফার্ম বিছানা হইতে হবে। বিছানাতে আমি সরাসরি ভাবে না উঠে, যেগুলো বাম বা ডান দিকে আমরা একটু কাত কাত হয়ে হয়ে শুয়ে তারপর উঠে আমি তারপর বসাটা উঠবো। উত্তম। এই ধরনের ছোটখাটো টিপসগুলো যদি আমরা মানি তাহলে আপনার মেরুদণ্ড সুস্থ থাকবে এবং আন্তরিক আপনার ধন্যবাদ। পিএলআইডি হবে না। খুব ধন্যবাদ। চমৎকারভাবে বলেছেন। এবং পিএলআইডি কিংবা সায়াটিকা রোধে এই যে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন, এটার কোনো বিকল্প কিছু নেই। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন পিএলআইডি কিংবা সায়াটিকা রোধে কিংবা কোমর ব্যথা কিংবা পিঠে ব্যথা থেকে কোমরের দিকে যে ব্যথাগুলো রেফার্ড হয়ে আসে, এই ধরনের ব্যথা প্রতিরোধে জীবনযাপন পদ্ধতিতে খানিকটা পরিবর্তন আনি, যেমনটা পরামর্শ দিয়েছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।